দ্য পর্তুগিজ। আমরা মক্কা থেকে একটা জাহাজ নিয়েছিলাম, যাতে ৩৮০ জন পুরুষ এবং অনেক মহিলা এবং শিশু ছিল, এবং আমরা এই জাহাজ থেকে প্রায় ১২,০০০ ডুকাট নিয়েছিলাম। কমপক্ষে আরও ১০,০০০ টাকা মূল্যের দামি পণ্য নিয়েছি। এরপর আমরা সম্পূর্ণ জাহাজটিকে বারুদের গুঁড়ো দিয়ে জ্বালিয়ে দিলাম। ভাস্কো দা গামার একজন পর্তুগিজ সঙ্গী। ১৫০২ ১৪৯৮ সালের ২০শে মে ভাস্কো দা গামা কালিকটের ঠিক উত্তরে ভারতের মালাবার উপকূলে তার জাহাজ নোঙর করে। এগুলিই ছিল প্রথম জাহাজ যা প্রথমবারের মতো ইউরোপ থেকে ভারতে এসে পৌঁছেছিল। কালিকট ছিল ভারতের মশলা কিনতে আসা বহু জাতির জাহাজের শান্তিপূর্ণ বাণিজ্যের আশ্রয়স্থল। মাত্র ২ বছর পর পর্তুগিজরা সেই জাহাজের প্রতিটি ক্রুকে নির্মমভাবে হত্যা করে। কালিকটের বন্দরে ব্যবসায়ীদের কামানগুলি কার্টুনের করে ঘরবাড়ি ধ্বংস করে দেয়, এবং এইভাবেই ভারতবর্ষে পর্তুগিজ সন্ত্রাস শুরু হয়। মালাগার থেকে ইউরোপে যে শুধু ভারতীয় বংশোদ্ভূত পণ্যই রপ্তানি করত তা নয়, রোমান আমলের অনেক আগে থেকেই মশলা এবং মশলা জাতীয় দ্রব্যের একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র ছিল দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে। তখনকার দিনে ভারতীয় মশলা জাতীয় দ্রব্য হিসেবে চীনে রপ্তানি করা হতো, এবং লবঙ্গ ও জায়ফল জাতীয় মশলা সুদূর ইন্দোনেশিয়া থেকে ভারতে আমদানি হতো। পরবর্তীকালে এই সমস্ত জাহাজ মারফত আরব এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। মিশর এবং মালাবারের মধ্যে বাণিজ্য রুট সম্পর্কে আমাদের বেশিরভাগ জ্ঞান এরিথ্রিয়ান সাগরের উপকূলে পেরিপ্লাস থেকে এসছে, যদিও এই পুরো বিষয়টি একজন গ্রিক ক্যাপ্টেন দ্বারা ৭৯ থেকে ৮৪ খ্রিস্টাব্দের দিকে আলেকজান্দ্রিয়ায় কোনো এক বইতে দিক নির্দেশক হিসেবে লেখা হয়েছে বলে ধারণা করা হয়। এই বর্ণনা থেকে পাওয়া যায় কিভাবে লোহিত সাগর থেকে পশ্চিমে ভারতীয় বন্দরের বিভিন্ন শাখা থেকে ক্রমশ সিন্ধু এবং নর্মদা নদী পর্যন্ত প্রসারিত হয়ে দক্ষিণ উপকূলের নিচের দিকে মুজিরিস পর্যন্ত বাণিজ্য বিস্তৃত হয়েছিল। এইভাবেই শত শত বছর ধরে রোমানদের সঙ্গে মালাবার উপকূলের ব্যবসা বাণিজ্য চলতে থাকে। প্রতিকারে রোম যখন ব্যবসা বাণিজ্যের পরিমাণ কমিয়ে দেয়, তখন বাণিজ্য মুনাফার পরিমাণ হ্রাস পায়, যে কারণে তৃতীয় এবং চতুর্থ শতাব্দীতে মুদ্রা খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে যায়। তবুও কিছু ব্যবসা সাম্রাজ্যের শেষ পর্যন্ত অবিরত ছিল। ৪০৮ খ্রিস্টাব্দে অ্যালারিক আই ভিসি গোথ যখন রোম অবরোধ করে, তখন তারা মুক্তিপণের অংশ হিসেবে ৩,০০০ পাউন্ড দাবি জানিয়েছিলেন। রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে আরবদের পুরনো বাণিজ্যিক সম্পর্ক আবার ফিরে আসে। পর্তুগিজদের আগমনের আগে পর্যন্ত ভারতীয়রা আবার সাগরের বাণিজ্য সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেছিল। নবম শতকের গোড়ার দিকে ভারতীয় বাণিজ্য আরবের মাস্কাট থেকে কুইলন পর্যন্ত প্রভাব বিস্তার করেছিল। সেই সময় ইতিহাসে কুইলনে চীনা জাহাজের উপস্থিতির কথাও উল্লেখ করা হয়। ইবন বতুতা চতুর্থ-১০ শতকে টাঙ্গিয়ার থেকে চীনে যাওয়ার পথে কালিকট, কুইলন এবং অন্যান্য মালাবারের বহু প্রদেশের ভ্রমণের বিস্তারিত বিবরণ লিখেছেন তার বইতে। অবশ্য তার লেখায় প্রাচীন ভারতবর্ষের বর্ণনা পাওয়া যায়, কারণ তখনও পর্যন্ত ভাস্কো দা গামা পৃথিবীর কাছে অপরিচিত একজন ছিলেন। ভাস্কো দা গামার জাহাজ ৮ই জুলাই ১৪৯৭ সালে পর্তুগাল ত্যাগ করে আসাপূর্বক আফ্রিকার পূর্ব উপকূলে মালিন্দির দিকে যাত্রা করলেন। সেখান থেকে সঙ্গে স্থানীয় এক শাসকের দেওয়া পাইলটের সাহায্যে তারা নিজেদের জাহাজ উড়িয়ে দক্ষিণ ভারতের অভিমুখে যাত্রা শুরু করলেন। আফ্রিকা থেকে মালাবার পার হতে সময় লেগেছিল মাত্র ২৩ দিন। ভাস্কো দা গামা ৩টি পণ্যবাহী জাহাজ এবং একটি ক্ষুদ্র নৌকা এবং সাথে ১৭০ জন মানুষ নিয়ে নিজের যাত্রা শুরু করেছিলেন। জাহাজগুলি তখনকার সময় এবং সাজুজ্য অনুসারে যথেষ্ট ছোট ছিল। ভাস্কো দা গামার নিচের জাহাজ সাও গ্যাব্রিয়েল আকারে বেশ বড় ছিল, এবং সেই জাহাজে ৩টি বড় মাস্তুল
6টি বড় বড় পাল উড়িয়ে জাহাজকে এগিয়ে নিয়ে গেছিল। প্রায় 84 ফুট দৈর্ঘ্যের এই জাহাজ তার 20টি কামানকে অতিরিক্ত পরিসরে যে কোনো আসন্ন প্রতিকূলতা থেকে বাঁচিয়ে রেখেছিল। তার জাহাজটি যথেষ্ট শক্তিশালী এবং দুর্ধর্ষ ছিল। ইসলামের সঙ্গে পর্তুগিজদের বিরোধের দীর্ঘ ইতিহাস রয়েছে। 1249 সালে উত্তর আফ্রিকার মুসলমানরা ফাইনালি পর্তুগাল থেকে বিতাড়িত হয়েছিল এবং পর্তুগাল সংলগ্ন স্পেন থেকে আনুমানিক 1492 সালে একই প্রক্রিয়ায় বিতাড়িত হয়েছিল। এদিকে পূর্বে ভূমধ্যসাগরের অন্তর্গত তুর্কি সাম্রাজ্যের অভ্যুত্থান তখনও অব্যাহত ছিল। 1453 সালে তুর্কি কর্তৃক কনস্ট্যান্টিনোপল বিজয় ইউরোপীয় খ্রিস্টানদের গভীরভাবে শঙ্কিত করে তুলেছিল। পর্তুগাল ছিল ক্যাথলিক একটি দেশ এবং তারা ইতিমধ্যে খ্রিস্ট ধর্ম এবং ইসলামের মধ্যে যে গৃহযুদ্ধের অভ্যুত্থান ঘটেছিল সেখানে গুড অ্যান্ড ইভিলের দ্বন্দ্বের স্পষ্ট উপস্থিতি লক্ষ্য করা যায়। ভাস্কো দা গামা অবশ্য তার বর্বরতাকে মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। যখন তিনি কোচিনে ছিলেন, একজন হিন্দু পুরোহিত কালিকটের জামোরিনের কাছ থেকে মুসলমানদের সম্পর্কে একটি খবর নিয়ে আসেন। যদিও লাল গরম অঙ্গারে পুড়িয়ে মারার পর সে গুপ্তচর বলে স্বীকার করে। পরবর্তীকালে সে যখন আত্মহত্যার প্রস্তাব দিয়েছিলেন, দা গামা তখন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন যে জামোরিনের কাছে জবাব দেওয়ার জন্য তার একজন বার্তাবাহকের প্রয়োজন ছিল। তাই পরবর্তীকালে সেই ব্রাহ্মণকেই কালিকটে ফেরত পাঠানো হয় এবং তার জিভ কেটে ফেলা হয় ও তার কান কেটে জাহাজের একটি কুকুরের একজোড়া কান তার দেহে জুড়ে দেওয়া হয়। কোচিনে পর্তুগিজরা মশলা কিনতে এবং তাদের জাহাজ মেরামত করার জন্য আদর্শ জায়গা বানিয়ে নিয়েছিল। তারা কুইলন এবং অন্যান্য দক্ষিণ বন্দর থেকে মশলা সংগ্রহের জন্য কোচিনকে একটি ভিত্তি হিসেবে ব্যবহার করা শুরু করেছিল। পরবর্তীকালে তারা কান্নানরেও গিয়েছিলেন, সেখানকার রাজার সঙ্গে কথা বলে তাদের বন্দর ব্যবহার করার অনুমতি নেওয়ার জন্য। অবশেষে ভাস্কো দা গামা কোচিন ত্যাগ করার পূর্বে তিনি রাজার সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে কোচিনে একটি পর্তুগিজ কারখানা তৈরি করার অনুমতি চেয়ে নেন। মরিচ কেনার যাবতীয় নির্দেশনা সহ ভবিষ্যতের সব রকমের অভিযানকে তিনি তার বাকি কর্মী, কেরানি এবং রক্ষীদের সঙ্গে এখানে রেখে চলে যান। যদিও ভাস্কো দা গামা পরবর্তীকালে 1524 সালে ভাইসরয় হিসেবে সংক্ষিপ্তভাবে ভারতে ফিরে আসেন, কিন্তু মাত্র 3 মাস পরেই তিনি মারা যান এবং কোচিনের তৎকালীন সান্টো অন্তোনিওর গির্জায় তাকে সমাহিত করা হয়েছিল, বর্তমানে যার নাম সেন্ট ফ্রান্সিস। 1539 সালে তার দেহ পর্তুগালে ফিরিয়ে দেওয়া হয়। বিজয়, উদ্যান পালন, গির্জা এবং জিজ্ঞাসাবাদ। আপনি যত বেশি দুর্গের অধিকারী হবেন, আপনার শক্তি তত দুর্বল হবে। আমাদের সমস্ত বাহিনী সমুদ্রের উপর থাকুক, কারণ যদি আমরা সমুদ্রের চেয়ে শক্তিশালী না হয়ে উঠি, যা প্রভু নিষেধ করতে পারেন, তবে সবকিছু আমাদের বিপক্ষে চলে যাবে। পর্তুগালের রাজার কাছে ডোম ফ্রান্সিসকো ডি আলমেদা সন 1508। ভাস্কো দা গামা 1502 সালে ভারত থেকে চলে যাওয়ার পরপরই তার কাকা ভিনসেন্ট সোদ্রে সমৃদ্ধ আরব জাহাজগুলি দখলের আশায় উত্তরে যাত্রা করেছিলেন। যাত্রাপথে আরব সাগরের একটি বিশাল ঝড়ের কবলে তিনি পড়েন এবং তার জাহাজডুবি ঘটে, কিন্তু মৃত্যুর পূর্বে তিনি কালিকটের রাজার কাছে ভাস্কো দা গামার ভারতবর্ষে রেখে যাওয়া জামোরিন সৈন্যদের ফেরত চান, কিন্তু রাজা তা দিতে অস্বীকার করলে যুদ্ধ শুরু হয়। জামোরিনের বাহিনী কোচিন দখল করে এবং তারপর পুড়িয়ে দেয়। শেষ পর্যন্ত অবশিষ্ট রাজার সৈন্যরা এবং পর্তুগিজরা পার্শ্ববর্তী ভাইপিন দ্বীপে পালিয়ে যায়। সৌভাগ্যবশত আফনাসোদের অধীনে পর্তুগিজ জাহাজের একটি কোয়াসডর্ন আলবুকার্ক তাদের সামরিক স্বস্তি প্রদান করেছিল। রাজা তখন কোচিনে পর্তুগিজদের একটি দুর্গ তৈরি করার আদেশ দেন। একটি বর্গাকার দুর্গ নির্মাণ করা হয়েছিল, প্রায় দুর্গের আকারের দ্বিগুণ সংখ্যক খেজুর গাছের কাণ্ডের দ্বারা, যার ভিত্তি স্থাপন করা হয়েছিল। দুর্গের প্রতিটি কোণে
কামান সহ একটি বুরুজ ছিল এবং পুরো এলাকাটি একটি পরিখা দিয়ে ঘেরা ছিল। 1503 সালের 1 অক্টোবর একজন ফ্রান্সিসকান সন্ন্যাসী ভারতে প্রথম ইউরোপীয় দুর্গের নামকরণ করেছিলেন। পর্তুগালের রাজা ফোর্ট ম্যানুয়েলের নামানুসারে 1974 সালে এই দুর্গের নামকরণ করা হয়। পরবর্তীকালে আরও অনেক দুর্গ স্থাপন করা হয়েছিল, কিন্তু দুর্গ তৈরির পূর্বে পর্তুগিজদের আরব সাগরের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হয়েছিল। পর্তুগিজরা যখন প্রথম মালাবারে আসে তখন না আরব না ভারতীয়রা কেউই ভারত মহাসাগরে শক্তিশালী বাহিনী ছিল না। আরবরা যদিও শুধুমাত্র বাণিজ্যের জন্য ভারতবর্ষে এসেছিল, জয় করার কোনো অভিপ্রায় তাদের মধ্যে ছিল না। সেই সময় ভারতীয় শাসকদের ছোট জাহাজের বড় বহর ছিল, কিন্তু সেগুলি ব্যবহৃত হতো জলদস্যু দমন করার জন্য। উপকূলে টহল দেওয়া এবং সেনাবাহিনী পরিবহনের জন্য জাহাজগুলি আকারে বড় হলেও যেহেতু সেগুলি পালতোলা ছিল, তাই বড় সমুদ্রে জাহাজগুলি যথেষ্ট অনুপযুক্ত ছিল। পর্তুগিজ যুদ্ধজাহাজের আগমন শীঘ্রই আরবদের প্রতিক্রিয়া উস্কে দিয়েছিল। লোহিত সাগরে মিশরীয়দের একটি বড় নৌবহর ছিল। 1507 সালে এটি আরব সাগরে পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে। এটি গুজরাটের একটি দ্বীপ দিউয়ের দিকে রওনা হয়েছিল। সেই সময় সেখানকার গভর্নর মালিক আইয়াজ, যিনি একজন রুশো ইসলাম ধর্মান্তরিত, তাদের স্বাগত জানান। মিশরীয় সেই জাহাজ কালিকট পৌঁছে জামোরিনদের জাহাজের সঙ্গে যুক্ত হয়। তখন সম্মিলিত বহর পর্তুগিজদের সম্পৃক্ত করার জন্য দক্ষিণ দিকে রওনা হয়। পর্তুগিজরা ভাইসরয়ের ছেলে লরেনকো ডি আলমেদার আদেশে উত্তর দিকে রওনা হয়। দুটি নৌবহর শেষ পর্যন্ত চাউল বলে এক স্থানে মিলিত হয়। সেখানে পর্তুগিজরা যুদ্ধ করে পালিয়ে যায় এবং ভাইসরের ছেলেকে হত্যা করা হয়। আফোনসো দে আলবুকুয়েরকিউ আলমেদার সঙ্গে বিরোধের পর, যিনি ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেছিলেন, 1509 সালে ভারতের গভর্নরের মহিমান্বিত উপাধি গ্রহণ করেন। তিনি ভারতবর্ষে পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত স্থপতি ছিলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে গোয়া জয়ের পরিকল্পনা শুরু করেন। দ্বীপের দক্ষিণে অবস্থিত একটি বন্দর টিসওয়াদি এবং গোভাপুরী থেকে গোয়া নামটি এসছে। এই পোতাশ্রয় মধ্যযুগীয় সময়ে ক্রমশ পলি জমে উঁচু হতে শুরু করলে উত্তরে একটি নতুন বন্দরের দ্বীপের সৃষ্টি হয়। এই অংশটি গোয়া নামে পরিচিত হয়, যদিও পরবর্তীকালে এটিকে ওল্ড গোয়া বলা হয়। মান্ডবী নদীর ধারে এখানে গভীর জলের প্রবেশাধিকার ছিল এবং বহু মানুষের আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছিল। নদীতে অবৈধ প্রবেশ বা পলায়ন ঠেকানোর জন্য কুমির মজুত করা হয়েছিল। চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে হিন্দু ও মুসলিম উভয় রাজত্বকালে দ্বীপটি বেশ কয়েকবার প্রতিপক্ষের মধ্যে হাত বদল করেছে। পরে 1470 সালে এটি মুসলিম নিয়ন্ত্রণে আসে এবং 1510 সালে এটি বিজয়াপুর সুলতান ইউসুফ আদিল শাহ দ্বারা শাসিত হয়। ইতিমধ্যে ইউসুফ আদিল শাহ মারা গেলে পরবর্তী উত্তরাধিকারী হন তাহার শিশুপুত্র ইসমাইল আদিল শাহ। তার বিশাল বাহিনী গোয়া থেকে প্রত্যাহার করে 4000 পারস্য ও তুর্কি সৈন্যদের একটি গ্যারিসনের পিছনে চলে গিয়েছিল। গোয়া জয় ছিল ভারতীয় ভূখণ্ডের প্রথম ইউরোপীয় অধিভুক্তি আলেকজান্ডার দ্য গ্রেটের আক্রমণ। পরবর্তীকালে এটি পর্তুগিজ প্রভাবে রূপান্তরিত হয়েছিল। পূর্ব গোয়া ছিল বিশ্বের অন্যতম সেরা পোতাশ্রয়, ঝড় থেকে সুরক্ষিত, সহজেই প্রতিরক্ষাযোগ্য একটি মজবুত বন্দর দ্বীপ। এই নিরাপদ ঘাঁটি থেকে পর্তুগিজ জাহাজ তাদের উচ্চতর আগ্নেয়শক্তির সঙ্গে পশ্চিম ভারতীয় উপকূল বরাবর তাদের বাণিজ্য আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। অন্যান্য দেশের জাহাজ পর্তুগিজদের অনুমতি ছাড়া বড় সমুদ্রে যাত্রা করতে পারত না। পর্তুগিজরা মশলা এবং বাণিজ্যের বেশিরভাগ বাণিজ্যিক অংশকে গোটা পৃথিবীর কাছে। 16 শতাব্দীতে পর্তুগিজরা ভারতে অসাধারণ সংখ্যক কারখানা এবং দুর্গ নির্মাণ করেন। এই দুর্গগুলি কারখানা রক্ষা
এবং মশলা ও অন্যান্য মনোনীত পণ্য ক্রয়ের উপর একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করতে সাহায্য করেছিল। পর্তুগিজ নৌবাহিনী সঙ্গে সমন্বয় ঘটিয়ে কাজ করার মধ্যে দিয়ে এই দুর্গগুলি কার্যত সমস্ত শিপিং আগমন এবং নিরীক্ষণ করে ভারতের বন্দর থেকে প্রস্থান করতে সক্ষম হয়েছিল। তারা ভারতীয় জাহাজের উপর নিয়ম চালু করে যে ভারতীয় মহাসাগরের সমস্ত জাহাজকে একটি পর্তুগিজ পারমিট এবং একটি কার্ট্রিজ বহন করতে হবে। উচ্চ সমুদ্রে নিয়ন্ত্রণ সত্ত্বেও পর্তুগিজরা মশলার ব্যবসা নিয়ন্ত্রণ অর্জন করতে ব্যর্থ হয়েছিল। মালাবারের বণিকরা কিছু ফসল অভ্যন্তরীণভাবে নিয়ে যাওয়া এবং তা পশুদের এবং মানুষের পিঠে বেঁধে মধ্যপ্রাচ্য বা ইউরোপে নিয়ে যাওয়াকে সুবিধাজনক মনে করেছিল, অথবা তারা পশ্চিম উপকূল পর্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা প্রধান বন্দর থেকে বেশ দূরে ছোট নৌকায় গোপনে মশলা সরাতেন। ধীরে ধীরে এই নতুন রুটগুলি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলস্বরূপ ভেনিস পর্তুগালের কাছে হারানো বাণিজ্য আংশিকভাবে পুনরুদ্ধার করে। পর্তুগিজরা যে শুধুমাত্র বিপুল পরিমাণে মশলা এবং অন্যান্য পণ্য পর্তুগালে ফিরিয়ে গেছে শুধু তাই নয়, তাদের কার্টেজের সহযোগিতায় তারা ভারত মহাসাগরীয় সীমানাবর্তী অঞ্চলগুলির মধ্যে বৃহৎ বাণিজ্য টোল আরোপিত করতে পেরেছে। ডাচ এবং ব্রিটিশদের আগমনের সঙ্গে সঙ্গে এই সমস্ত ঘটনার পরিবর্তন ঘটতে শুরু করে। ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং অ্যাডভেঞ্চার। আর্কটিক সাগরে অভিযান ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত্তি স্থাপনের অসম্ভাব্য অগ্রদূত। ষোড়শ শতাব্দীর প্রথম দিকে মহাদেশীয় ইউরোপে পশমের রপ্তানি শুরু হওয়ার পর ইংরেজি অর্থনীতি ফুলে ফেঁপে উঠেছিল। পূর্ব ইউরোপ মহাদেশীয় অঞ্চলগুলি থেকেও আমদানি রপ্তানির পরিমাণ ক্রমশ বাড়তে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ইটালীয় বণিকদের কাছ থেকেই বাণিজ্যের প্রসার ভারতে ঘটেছিল, মূলত যারা ভূমধ্যসাগরীয় এবং ওভারল্যান্ড বাণিজ্য রুট আবিষ্কার করেছিল। শতাব্দী অগ্রসর হওয়ার সাথে সাথে ক্রমে মশলা বিক্রির পরিমাণও কমতে থাকে এবং বাজারে আয়তন বাড়তে থাকে। উচ্চ মধ্যবিত্তদের মধ্যে মরিচ সংরক্ষণের পরিমাণ হ্রাস পেতে থাকে। 1545 সালে ব্রিটিশ যুদ্ধজাহাজ দ্য মেরি রোজ যখন ডুবে যায়, তারপর জানা যায় বেশিরভাগ জাহাজেই যারা ছিল, এমনকি কম বেতনের সাধারণ নাবিকদেরও সংগ্রহে প্রচুর মরিচ ছিল। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়েও মরিচ এবং অন্যান্য মশলা রপ্তানি করে প্রাচ্যের দেশগুলি থেকে প্রভূত অর্থ রোজগার করা যেত। লন্ডনের কিছু বণিক নিশ্চিত হয়েছিলেন যে এই লাভের একটি বিরাট বড় অংশ দখল করার নিশ্চিত সময় এসে গেছে। 1553 সালে এই বণিকদের মধ্যে কয়েকজন 3টি জাহাজের একটি বহরকে রাশিয়ার উত্তরে ইন্ডিজ পর্যন্ত উত্তরণ করার জন্য অর্থায়ন করেছিলেন। এই ধরনের প্যাসেজ দিয়ে যাত্রার মাধ্যমে সহজেই স্প্যানিশ এবং পর্তুগিজদের সঙ্গে সরাসরি সংঘাত এড়ানো যাবে, কারণ তারা কড়াভাবে দক্ষিণ মহাসাগর নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। এটি একটি অত্যন্ত বিপজ্জনক উদ্যোগ ছিল। এই অভিযানের 2টি জাহাজ কার্যত সাধারণ জ্ঞানের অভাবে শেষ পর্যন্ত জাহাজের সকলে শৈত্যপ্রবাহের কারণে প্রাণ হারিয়েছিল। তৃতীয় জাহাজে যারা ছিল তারাও পূর্ব দিকে এই অস্বস্তিহীন পথ খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল, কিন্তু তবুও তারা কোনোভাবে শেষ পর্যন্ত হোয়াইট সিতে পৌঁছে সেখান থেকে মস্কো ভ্রমণ করে শেষ পর্যন্ত জারের সঙ্গে দেখা করতে সমর্থ হয়। তিনি তার সাম্রাজ্য জুড়ে তাদের ব্যবসার অধিকার দিতে সম্মত হন। 1575 সালে লন্ডনের 2জন বণিক যখন তাদের এজেন্টকে কনস্ট্যান্টিনোপলের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, তখন তুরস্কের সুলতান তাদের সাম্রাজ্য ইংরেজদের বাজার তৈরি করার অনুমতি দিয়েছিলেন। যদিও এই চুক্তি রানী এলিজাবেথ এবং তুরস্কের সুলতানের মধ্যে অজস্র শর্ত সাপেক্ষ স্বাক্ষরিত হয়েছিল, 1581 সালে লেভান্ট নামে একটি রাশিয়ান কোম্পানি একইভাবে তুরস্কের সুলতানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাণিজ্যের একচেটিয়া অধিকার লাভ করেছিল।
লন্ডনের অনেক ধনী ব্যবসায়ী এবং রানী এলিজাবেথ নিজেই কোম্পানিকে ব্যবসায়িক স্বার্থে 10,000 আইবি ওজনের রূপার ঋণ দেন। তাই শুরু থেকেই কোম্পানি যথেষ্ট লাভবান হয়েছিল। ধীরে ধীরে লেভান্ট কোম্পানি কনস্ট্যান্টিনোপল, সিরিয়া এবং মিশরের সঙ্গে বিশাল ব্যবসা শুরু করেছিল। সুদূর প্রাচ্যে এবং ভারত থেকে ইংল্যান্ডে মশলা আনায়নের জন্য একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হয়ে ওঠে। 1580 সালে পর্তুগাল ও স্পেনের মুকুট একত্রিত হয়েছিল, যখন ইংরেজরা 1588 সালে স্প্যানিশ আর্মাডাকে পরাজিত করে। এটিকে তারা পর্তুগালের বিরুদ্ধে বিজয় হিসেবে ব্যাখ্যা করে। ইংরেজরা স্প্যানিশ নৌবাহিনীকে যদি পরাজিত করতে পারে, তাহলে তারা ভারত মহাসাগরে পর্তুগিজ জাহাজের আধিপত্যকে কিছুটা হলেও খর্ব করবে এবং তাদের ব্যবসার কিছু অংশ দখল করতে সক্ষম হবে। ইংরেজদের উচ্চাকাঙ্ক্ষা সম্ভবত অন্য একটি অসম্ভাব্য উদ্দেশ্য থেকেও জাগানো হয়েছিল। লন্ডনের একজন ধনী ব্যবসায়ীর ছেলে টমাস স্টিফেন্স বিদেশে গিয়েছিলেন এবং জেসুইট যাজক হয়েছিলেন। পরবর্তীতে 1579 সালে তিনি লিসবন থেকে গোয়া গিয়েছিলেন এবং সেখানে তিনি একজন স্থানীয় কোঙ্কনি ভাষার অসামান্য পণ্ডিত হয়ে ওঠেন এবং তিনি একটি খ্রিস্টান মহাকাব্যের সিরিজ রচনা করেছিলেন। পরবর্তীকালে তিনি তার বাবাকে গোয়ার জীবন এবং সম্পদ সম্পর্কে অবগত করতে অনেক লেখাই লিখেছিলেন। এটি লন্ডনের বণিকদের মধ্যে ভারতের প্রতি আগ্রহকে উত্তেজিত করে তোলে। সে সময় ইংরেজরা যখন সমুদ্রে পর্তুগিজদের আক্রমণ করেছিল, তখন অন্যান্য পর্তুগিজরা ছিল মুঘল সম্রাটের তৎবীর। একজন ইংরেজ রাষ্ট্রদূত যিনি কিলিংয়ের সঙ্গে ভ্রমণ করেছিলেন, ভারতে এসে তিনি ইংরেজদের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে আজমির আদালতে অস্থায়ীভাবে সম্মত হন। 1609 সালে প্রথম জেমস স্যার থমাস রোকে ভারতবর্ষে পাঠিয়েছিলেন জাহাঙ্গীরের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজেদের কোম্পানির চার্টার আরও স্থায়ী প্রক্রিয়ায় পুনর্বিকিরণযোগ্য করে তোলার জন্য। আদালতে সক্রিয় থাকার পাশাপাশি রো ব্যবসায়িক স্বার্থে এবং ভার্জিনিয়া কোম্পানির কাউন্সিলেও সক্রিয় ছিলেন। তার দাদা এবং কাকা উভয়ই লন্ডনের লর্ড মেয়র ছিলেন। 1616 সালে রো আজমির আদালতে এসে পৌঁছান এবং সম্রাটের উদ্দেশ্যে তিনি প্রচুর উপহার নিয়ে এসেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল একটি ইংরেজ গাড়ি, যার অনুকরণীয় ভার্সন জাহাঙ্গীর ব্যবহার করত। রোয়ের 3 বৎসরের বসবাসকালীন সময়ে ইংরেজ কোম্পানি আরও অনেক উপহার সম্রাটের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, যেমন অ্যালকোহলযুক্ত পানীয়, যা জাহাঙ্গীর অত্যন্ত পছন্দ করতেন। এছাড়া 2 ইংরেজ মাস্টিফ সম্রাটের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। একটি ছিল অত্যন্ত হিংস্র এবং সে খুব কম দিনের মধ্যেই জাহাঙ্গীরের প্রশংসা আকর্ষণ করেছিল, কারণ এটি একটি হাতিকে আক্রমণ করেছিল। প্রতিটি কুকুরকে সম্রাট 4টি চাকর দিয়েছিলেন, 2 জন তাদের পালকিতে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এবং 2 জন গায়ে বাতাস করার জন্য। পর্তুগিজরা সম্রাটের উদ্দেশ্যে আরও দামি উপহার প্রেরণ করে, যার মধ্যে একটি রুবির মতো রত্নপাথর, যার ওজন ছিল 5 আউন্স। জাহাঙ্গীর ক্রমেই সুরাট থেকে ইংরেজদের বাণিজ্য করার অনুমতি দিতে থাকলেন, কিন্তু আনুষ্ঠানিক চুক্তিতে সই করার সময় তিনি প্রতারিত হন। রোয়ের জন্য এই ঘটনা আরও হতাশাজনক হয়ে গেছিল। সম্রাটও সুরাটে একটি ডাচ প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন এবং তাদের ইংরেজদের সম্মান অধিকার দেন। প্রতিবন্ধকতা সত্ত্বেও রো একজন উপলব্ধিশীল কূটনীতিক ছিলেন এবং কোম্পানিকে অনেক মূল্যবান পরামর্শ দিতে সক্ষম হয়েছিলেন। কোম্পানির উচিত ছিল তার পরামর্শকে বিশাল সমুদ্রে জাহাজ ভাসানোর আগে আরও একবার বিচক্ষণতার সঙ্গে খতিয়ে দেখে নেওয়া। জাহাঙ্গীর এবং তার প্রায় 2 লক্ষ অনুসারীকে নিয়ে রো যখন ভারতবর্ষে ঘুরে বেরিয়েছেন, তখনই তিনি মুঘল সাম্রাজ্যের বিশাল সৈন্য সংখ্যা সম্পর্কে আন্দাজ করে নিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজ কোম্পানি কোনোদিনই মুঘলদের ভারতের মাটিতে হারাতে পারবে না। শুরুতেই রো ইংরেজদের নির্দেশিকা জারি করেছিলেন, যতই ভারতের মাটিতে পর্তুগিজদের প্রচুর সৈন্য এবং দুর্গ থাকুক না কেন,
মুঘলদের কাছে তারা কিছুই নয়। একইভাবে ডাচরা লক্ষ্য করেছিলেন তাদের সশস্ত্র বাহিনীর খরচ তাদের সমস্ত লাভ শোষণ করে নিচ্ছে। দৃঢ়ভাবে তাই পর্তুগিজদের উপদেশ দিয়েছিলেন যে যদি আপনি লাভবান হন তবে সমুদ্র এবং শান্ত বাণিজ্য লাভের সন্ধান করুন, কারণ সেখানে কোনো বিতর্ক থাকবে না। ভারতের গ্যারিসন এবং স্থলযুদ্ধকে প্রভাবিত করা একটি ত্রুটি ছাড়া আর কিছুই বলা চলে না। কোম্পানি তার পরামর্শে মনোযোগ দিয়েছিল এবং পরবর্তী কয়েক শতাব্দী ধরে নিজেদের সুবিধার্থে এই পরামর্শ অনুসরণ করে চলেছিল।